হ্যালো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে তোমাদের ফার্স্ট ইয়ার অনার্সের ক্যালকুলাস 1 এর ম্যাক্সিমাম এবং মিনিমাম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনাটি এই ম্যাক্সিমাম এবং মিনিমাম, এটা তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়েছ। ম্যাক্সিমাম এবং মিনিমাম এই আলোচনাটি ক্যালকুলাস 1 এ, যদিও আমি ফার্স্ট ইয়ার অনার্স বলেছি, এটা নন মেজরে ক্যালকুলাস 1 এর জন্য এবং বিএসসি পাস কোর্সের ক্যালকুলাসের জন্য এটা প্রযোজ্য হবে। ম্যাক্সিমাম এবং মিনিমাম বলতে আমরা কি বুঝি সেটা আমরা দেখব যে আমাদের কি আছে এর ভিতরে। আমরা একটু আলোচনা চলে যাই, একটু ডিপে চলে যাই। আমরা আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমামের সংজ্ঞাটা কি। ম্যাক্সিমাম এবং মিনিমাম হচ্ছে যে একদম সহজ অর্থে একটি ফাংশনের বা বক্ররেখা বলবো, y = fx, এটা একটা ফাংশন, fx এ একটা বক্ররেখা ধরবো আমরা। সেই বক্ররেখার সর্বোচ্চ বিন্দু যেটা, সেটি হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, এবং সর্বনিম্ন বিন্দু যেটা, সেটা হচ্ছে মিনিমাম পয়েন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো বক্ররেখা আমরা কি একটি সর্বোচ্চ বিন্দু পাবো নাকি একাধিক পাবো? সবসময় কি ম্যাক্সিমাম বিন্দুটি ম্যাক্সিমাম হবে, নাকি কোনো কোনো সময় ম্যাক্সিমাম বিন্দুর মানটি মিনিমাম বিন্দুর চেয়ে ছোট বড় হবে? তোমাদেরকে যদি আমরা সরল সরল প্রশ্ন করি যে একটি ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটা সবসময় কি ম্যাক্সিমাম হবে, তখন এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে যে একটি ফাংশনের ম্যাক্সিমাম মানটা সবসময় ম্যাক্সিমাম হবে না। আমরা এখানে লিখেছি, এখানে একটা লেখচিত্র অঙ্কন করলাম। এই বিন্দুতে ফাংশনের মান উহার নিকটবর্তী সকল মান হতে বৃহত্তম, যে এই বিন্দুতে, তাহলে এটা হলো ম্যাক্সিমাম পয়েন্ট। অর্থাৎ আমরা বলবো যে যে বিন্দুতে ফাংশনটির মান তার নিকটবর্তী মানগুলোর মধ্যে সর্বোচ্চ। একটি বক্ররেখার ক্ষেত্রে কিন্তু একটা ম্যাক্সিমাম মান থাকে না, মোটামুটি ভাবে একবার ম্যাক্সিমাম একবার মিনিমাম, একবার ম্যাক্সিমাম একবার মিনিমাম, এভাবেই মানটি আসে। এবং এই মানটি যখন ম্যাক্সিমামে যায়, যে এখান থেকে যেতে যেতে সেটা ম্যাক্সিমামে গেল, আবার যখন মিনিমামে গেল, তখন এই ম্যাক্সিমাম এবং মিনিমামের যেটা যায়, সেক্ষেত্রে আমরা দেখব যে এই ম্যাক্সিমাম মানের আশেপাশে যদি আর কোনো ম্যাক্সিমাম মান থাকে, যেমন আমরা যদি এইটা ধরি, তাহলে এই বিন্দুটির সাপেক্ষে এটির মান হচ্ছে রিলেটিভ ম্যাক্সিমাম, আর এই বিন্দুটির সাপেক্ষে এটি হচ্ছে অ্যাবসলিউট ম্যাক্সিমাম। অ্যাবসলিউট ম্যাক্সিমাম হচ্ছে, আমরা এখানে সংজ্ঞা দিয়েছি, আমরা সংজ্ঞাগুলো বই থেকে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে সংজ্ঞাগুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমাদের ক্লাসটার সময়টা আমাদের নষ্ট হয়ে যাবে। মানে সংজ্ঞাগুলো তোমরা যদি মনে করো যে স্যার সংজ্ঞাগুলো আমাদেরকে বলে দেন, আমি একবার মুখে বলে দেবো। এখানে লেখাও আছে, দেখো এখানে লেখাও আছে, কোন ফাংশনের গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান উহার মানগুলির মধ্যে বৃহত্তম বা ক্ষুদ্রতম মানকে বোঝায়। অর্থাৎ একটি ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু বলতে, ফাংশনটিকে গ্রাফ অঙ্কন করলে সর্বোচ্চ বিন্দুটাই হলো তার ম্যাক্সিমাম, আর সর্বনিম্ন বিন্দুটাই হচ্ছে তার মিনিমাম। তো সুতরাং ম্যাক্সিমাম এবং মিনিমাম এটা, কিন্তু এই ধারণাটি হচ্ছে একটা ফেক ধারণা। এই ধারণাটি সঠিক না, সবসময় সঠিক না, এই ধারণা সর্বদা সঠিক না। কোন বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান অপর একটি বিন্দুতে উহার লঘিষ্ঠ মানের সাপেক্ষে ক্ষুদ্রতর হইতে পারে। এটা আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়েছি, যে দেখো যে এই বিন্দুতে ফাংশনটি সর্বোচ্চ মান সর্বনিম্ন মান অপেক্ষা ক্ষুদ্রতর। অর্থাৎ কি, এটা কেমনে বুঝলাম আমরা? এখানে যে গ্রাফটা আমরা দেখালাম, এখানেই বোঝা যাচ্ছে। দেখো, এটা হচ্ছে ম্যাক্সিমাম মান আর এটা হচ্ছে মিনিমাম মান। এই পয়েন্টে অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম মানগুলো নির্ভর করে কোনো একটি পয়েন্টে।
ম্যাক্সিমাম এবং মিনিমাম মানগুলো নির্ভর করে কি কোনো একটি পয়েন্টে নির্ভর করে। তো যদি পয়েন্টে নির্ভর করে, আমরা যদি এই পয়েন্টে ধরো যে মানটা ম্যাক্সিমাম পেলাম, এই পয়েন্টে মানটা মিনিমাম পেলাম, এই যে এইটা ম্যাক্সিমাম হলে এটা মিনিমাম, কিন্তু এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টের মানটা কিন্তু বড়, তখন সেই ক্ষেত্রে ওই যে প্রথমে বললাম সবসময় ম্যাক্সিমাম মান মিনিমাম মান অপেক্ষা বড় হবে না। আচ্ছা, তাহলে এইটা আমরা বুঝলাম, অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম সবকিছুই আমরা গ্রাফ থেকে বের করতে পারি। এখানে দেখো আমরা বলেছি সংজ্ঞাতে যে যদি কোনো ম্যাক্সিমাম বিন্দুর আশেপাশে আর কোনো মান না থাকে তাকে বলে ম্যাক্সিমাম, আর যদি মিনিমাম বিন্দুর আশেপাশে কোনো মান না থাকে তাকে বলি আমরা মিনিমাম। এটা হচ্ছে আমাদের প্লেন ডেফিনিশন। দেখো এই যে কোন ফাংশন লঘিষ্ঠ সমান বলতে হয় তো কোন ফাংশন লেখচিত্র বলি উহার উপরিস্থ কোন বিন্দু নিকট কোন বিন্দু অপেক্ষা ফাংশনের মান বেশি হলে উহাকে ফাংশনের গরিষ্ঠ মান বলা হয়। যদি কোন বিন্দু নিকট অন্য কোন সকল বিন্দু ফাংশনের মান কম হয় তবে তাকে লঘিষ্ঠ মান। এটা হলো একদম সহজ কথা। এই সংজ্ঞাটি ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে এটা সুন্দর। এই সংজ্ঞাটি তুমি অঙ্ক করতে পারবে না এই সংজ্ঞা দিয়ে, এটা গ্রাফের ক্ষেত্রে তুমি করতে পারবা। যে এই যে এইটা হচ্ছে ম্যাক্সিমাম কারণ তার আশেপাশের মানগুলো মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম কারণ তার আশেপাশের মানগুলো মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম কারণ তার আশেপাশের মানগুলো ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম কারণ তার আশেপাশের মানগুলো হচ্ছে ম্যাক্সিমাম। এখানে দেখো আমরা সেই কথা বলেছি, উভয় নিকটবর্তী অন্য সকল বিন্দু হতে বৃহত্তম, সুতরাং এফ এ বিন্দুতে ফাংশনটির মান এফ এ বিন্দুতে ফাংশনটির মান হচ্ছে গরিষ্ঠ। আবার এক্স ইকুয়াল টু বি বিন্দু কোথায় আছে দেখো, এই যে এক্স ইকুয়াল টু বি বিন্দুতে ফাংশনের মান উহার নিকটবর্তী অন্য সকল বিন্দু হতে ক্ষুদ্রতম, সুতরাং এফ বি হচ্ছে আমাদের এখানে লঘিষ্ঠ মান, মিনিমাম মান। অনুভাবে যে এফ সি তে হলো ম্যাক্সিমাম আর এফ ডি তে হলো মিনিমাম। আমরা এফ সি তে যথাক্রমে গরিষ্ঠ লঘিষ্ঠ মান। এখানে লঘিষ্ঠ মান এফ ডি, গরিষ্ঠ মান এফ এর চেয়ে বৃহত্তর। এই যে দেখো এফ ডি টা এ হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আর এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। এখানে এই মিনিমাম ভ্যালুটা এই ম্যাক্সিমাম ভ্যালু অপেক্ষা বড়, আমরা সেই কথাটি বলেছি। এখানে লঘিষ্ঠ মান এফ ডি, গরিষ্ঠ মান এফ এর চেয়ে বৃহত্তর, অর্থাৎ কোন বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান অপর বিন্দুর ফাংশনের লঘিষ্ঠ মান অপেক্ষা ক্ষুদ্রতর হইতে পারে। আমরা উচ্চ মাধ্যমিকে এরকম একটা অঙ্ক করেছি যে দেখাও যে কোন বিন্দুতে ফাংশনের সর্বোচ্চ এবং সর্বোচ্চ মান সর্বনিম্ন মান অপেক্ষা ক্ষুদ্রতর, এরকম অঙ্ক আমরা দেখতে পাই। এখন বলতে হবে আমাদেরকে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম হওয়ার শর্তটাকে, আমরা যে এই ডেফিনিশনটা দিয়ে কিন্তু অঙ্ক করা যাবে না, এই ডেফিনিশনটা দিয়ে অঙ্ক করা যাবে না। অঙ্ক করতে হলে আমাদেরকে যেতে হবে স্রেফ কতগুলো সংজ্ঞাতে। এই যে এখানে আমরা কিছু সংজ্ঞা দিয়েছি, অঙ্ক করার জন্য আমাদের একটা ফর্মুলাতে যেতে হবে, সূত্রতে যেতে হবে। এখানে যে কথাটি বলছে একটি ফাংশনের অনেকগুলি গরিষ্ঠ মান অথবা অনেকগুলি লঘিষ্ঠ মান থাকতে পারে, গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মানের বিন্দু সমূহ ক্রমানুসারে পাওয়া যায়। অর্থাৎ একটা ম্যাক্সিমাম, এই যে দেখো আমাদের গ্রাফটা দেখো, এই গ্রাফটাই আমাদের জন্য যথেষ্ট। এই যে মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম মানগুলো ক্রমানুসারে পাওয়া যায়। এখানে আমরা বলেছি গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মানসমূহ ক্রমানুসারে পাওয়া যায়, অর্থাৎ দুইটি গরিষ্ঠ মানের মধ্যে একটি লঘিষ্ঠ মান এবং দুটি লঘিষ্ঠ মানের মধ্যে একটি গরিষ্ঠ মানের বিন্দু পাওয়া যায়। খুব ভালো কথা। এই হচ্ছে একটা ম্যাক্সিমাম, এই হচ্ছে একটা ম্যাক্সিমাম, তার মাঝে একটা মিনিমাম, এই হচ্ছে একটা মিনিমাম, এই হচ্ছে একটা মিনিমাম, তার মাঝে একটা ম্যাক্সিমাম। অর্থাৎ দুটি ম্যাক্সিমামের মাঝে একটা মিনিমাম মান পাওয়া যাবে, আবার দুটি মিনিমাম মানের মাঝেও একটি ম্যাক্সিমাম মান পাওয়া যাবে। আচ্ছা, তো এই কথাটা আমরা এখানে বললাম গরিষ্ঠ মানে একত্রে। আচ্ছা, এখন আরো কিছু সংজ্ঞা আছে, দুটি মানের মধ্যে একটা লঘিষ্ঠ মানের মধ্যে গরিষ্ঠ মানে কিন্তু পাওয়া যায়। ফাংশনের গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানকে একত্রে ফাংশনের চরম মান বলা হয়, চরম মান বলা হয়, এবং গরিষ্ঠ ও লঘিষ্ঠ মানের ছেদ বিন্দুকে বলে সন্ধি বিন্দু, ক্রিটিক্যাল পয়েন্ট। এই যে ক্রিটিক্যাল পয়েন্টটা কোথায়, আমরা একটা গ্রাফ দেখাচ্ছি তোমাদেরকে, আমাদের গ্রাফটা দেখো, এই যে ক্রিটিক্যাল পয়েন্ট, এই যে ক্রিটিক্যাল পয়েন্ট, ইনফ্লেকশন পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট, ম্যাক্সিমাম, আর এটা হচ্ছে মিনিমাম। এইটার নাম হচ্ছে, এটাকে ইনফ্লেকশন পয়েন্ট দিয়েছে,
ক্রিটিক্যাল পয়েন্টের আমাদের একটা ছবি আছে, যাই হোক দেখি ওই ছবিটা বোধহয় সরে গেছে, যাই হোক আমরা নেক্সট ইয়েতে দেখাবো দরকার হলে। তাহলে আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে যে ক্রিটিক্যাল পয়েন্ট, একটা ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়া যায় একটি ফাংশনের সকল লঘিষ্ঠ গরিষ্ঠ মানের বৃহত্তম মানকে পরম অ্যাবসলিউট, এই যে একটু আগে আমি বলেছিলাম এই হচ্ছে ম্যাক্সিমাম, এই হচ্ছে ম্যাক্সিমাম, এই দুটো ম্যাক্সিমামের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম যেটা, এটাকে বলবো আমরা অ্যাবসলিউট ম্যাক্সিমাম, আর এটাকে বলবো রিলেটিভ ম্যাক্সিমাম। এটাকে বলবো অ্যাবসলিউট মিনিমাম, আর এটাকে বলবো রিলেটিভ মিনিমাম। ওকে, তোমরা এইভাবে গ্রাফ দিয়ে সংজ্ঞাটা তোমাদের নিজের মতো করে সুন্দর করে লিখতে পারবে। আচ্ছা, পরম গরিষ্ঠ মান ব্যতীত ফাংশন অপর কোনো গরিষ্ঠ মান থাকলে উহা স্থানীয় গরিষ্ঠ মান, অর্থাৎ ম্যাক্সিমামের পরে বাকিগুলাকে স্থানীয় বা লোকাল বলা হয়, রিলেটিভ বলা হয়, আপেক্ষিক বলা হয়। স্থানীয় গরিষ্ঠ মান এই যে আপেক্ষিক বা রিলেটিভ বলা হয়, সেটাকে রিলেটিভ বলা হয়। একইভাবে পরম পরম লঘিষ্ঠ মান ব্যতীত অপর লঘিষ্ঠ মানকে স্থানীয় লঘিষ্ঠ মান বা লোকাল বলা হয়, লোকাল মিনিমাম ভ্যালু অথবা আপেক্ষিক। অর্থাৎ আমি সহজে বলি, এই হচ্ছে মিনিমাম, এই হচ্ছে মিনিমাম, এইটার সাপেক্ষে এটা হচ্ছে স্থানীয় বা রিলেটিভ, আর এটা হলো অ্যাবসলিউট, এটা হচ্ছে অ্যাবসলিউট, এটা হচ্ছে রিলেটিভ, এটা হচ্ছে রিলেটিভ বা লোকাল, এটা লোকাল, এটাকে বলবো গ্লোবাল। লোকাল মিনিমাম, সরি লোকাল ম্যাক্সিমাম, এটা গ্লোবাল ম্যাক্সিমাম, এটা লোকাল মিনিমাম, এটা গ্লোবাল মিনিমাম। এই হচ্ছে আমাদের ডেফিনিশন গুলো। এরপর আমাদের সবচাইতে যে প্রশ্নটি আমাদের এখানে বোধহয় ইয়েটা ওই যে স্লাইডটা একটু উপরে উঠে গেছে, এখানে প্রশ্নটা উঠে নাই, হবে লঘিষ্ঠ ও গরিষ্ঠ মানের প্রয়োজনীয় শর্ত। লঘিষ্ঠ ও গরিষ্ঠ মানের প্রয়োজনীয় শর্ত, লঘিষ্ঠ মান বর্ণনা হচ্ছে অন্তরীকরণযোগ্য y=f(x) ফাংশনের কোন বিন্দুতে গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকা প্রয়োজনীয় শর্ত হচ্ছে dy/dx = 0। dy/dx যদি শূন্য না হয় তাহলে ওই ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম মান নেই। অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম মানের শর্তই হচ্ছে যে dy/dx শূন্য হতে হবে। এখন dy/dx টা কাকে বলে? আমরা যদি তোমরা ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসবা, যদিও এই ক্লাসগুলো ভিডিও আকারে তোমরা পরবর্তীতে দেখতে পারবে, তারপরে কিছু কিছু পয়েন্ট ভিডিওটা দেখার আগে কিছু কিছু পয়েন্ট সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে। কারণ আমরা এখানে যে ক্লাসগুলো করেছি, এখানে আমরা ক্লাসের উপরে একটা সার্বিক আলোচনা করছি, এতগুলো আলোচনা করছি 45 মিনিটে, যে এই 45 মিনিটের আলোচনাগুলো তুমি বুঝে কিছু শুনে কিছু বুঝবা না, তোমাকে প্রত্যেকটি কথা লিখতে হবে, লেখার পরে এরপর আস্তে আস্তে তুমি ভিডিওটা দেখে বুঝবে। তো আমরা যেটা বলেছিলাম যে ডেরিভেটিভ হচ্ছে কাকে বলে, যদি আমরা এমন ভাবে সংজ্ঞা দিই, উচ্চ মাধ্যমিকে পড়েছ যে কোন ফাংশনের বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শকটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ওই ফাংশনের ডেরিভেটিভ বলে। এই ডেরিভেটিভটা যদি 0 হয় তখনই আমরা বলবো যে ম্যাক্সিমাম অথবা মিনিমাম মান আছে। তাহলে আমরা সেই ওয়ার্কিং রুলে সেই কথাটি বলবো, কিন্তু আমাদের এটা যেহেতু সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যে লঘিষ্ঠ, এই যে দেখো লালের লেখা অর্ধেক দেখা যাচ্ছে, লঘিষ্ঠ ও গরিষ্ঠ মানের প্রয়োজনীয় শর্ত, এটা তোমরা যদি না বুঝো এখানে লিখে নাও, লঘিষ্ঠ ও গরিষ্ঠ মানের প্রয়োজনীয় শর্ত। আচ্ছা, বর্ণনা হচ্ছে অন্তরীকরণযোগ্য y=f(x) ফাংশনের কোন বিন্দুতে গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত হচ্ছে dy/dx = 0। প্রমাণ দেখো, x এই বিন্দুতে y=f(x) ফাংশন গরিষ্ঠ মানের জন্য এত <0 হবে, অর্থাৎ f(a + h) এটা <0 হবে দুটি শর্তে, হয় h > 0 হবে, না হয় h <0 হবে। তাহলে h <0 হবে, না হলে h <0 হবে। হ্যাঁ, তো সুতরাং আমরা এখানে লিখতে পারবো f(a + h - f < 0) যখন h < 0 বা h < 0। এখানে যদি আমরা h দ্বারা ভাগ করি তাহলে কি হবে, এত < 0 হবে, যখন h < 0 হলে এটা হবে <0
আর এটা গ্রেটার দ্যান 0 হলে হবে, এইটাকে আমরা একবার দিয়েছি লেস দ্যান 0 হলে গ্রেটার দ্যান, আর গ্রেটার দ্যান 0 হলে লেস দ্যান। এখন আমরা এখানে একটা এইচ দিব নিচে, এই যে এখানে লিমিট দিয়ে দেব, লিমিট h টেন্ডস টু 0 প্লাস গ্রেটার দ্যান, আর h টেন্ডস টু সরি এটা হলো 0 প্লাস আর এটা হলো 0 মাইনাস লেস দ্যান। এইটা তো হচ্ছে আসলে কি, এটা লেফট হ্যান্ড লিমিট ডেরিভেটিভ, এই যে এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট এফ প্রাইম এ বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আর এটা হলো রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটা হলো রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে এটা গ্রেটার দ্যান এটা লেস দ্যান। কিন্তু আমরা জানি x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু fx ফাংশন অন্তরীকরণ যোগ্য হবে কখন, যখন অন্তরীকরণ যোগ্য হলে dy by dx টা 0 হবে, ওই যে একটু আগে যেটা বললাম dy by dx টা হবে 0। তো dy by dx টা যদি আমাদের 0 হয় তাহলে লেফট f প্রাইম a ইকুয়াল টু রাইট f প্রাইম a ইকুয়াল টু 0 হবে, তখন আমরা পাচ্ছি যে f প্রাইম a ইকুয়াল টু 0। আমরা একটু ভালো করে দেখে নাও, আবার দেখো যে x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু fx ফাংশনের গরিষ্ঠ বা লঘিষ্ঠ মানের জন্য, লঘিষ্ঠ বা গরিষ্ঠ মানের জন্য, লঘিষ্ঠ বা গরিষ্ঠ মানের জন্য এত লেস দ্যান 0 হবে দুটি শর্তে, একটি হচ্ছে x গ্রেটার দ্যান 0 না হয় x লেস দ্যান 0, h গ্রেটার দ্যান 0 না হয় h লেস দ্যান 0। তাহলে দিস ইমপ্লাইজ, এটাকে আমরা h দিয়ে ভাগ করে দিলাম জাস্ট, তাহলে এইটা হচ্ছে আসলে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তো আমরা এটাকে বলবো লেফট এল এফ প্রাইম এ লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আর একটা হলো রাইট এফ প্রাইম এ, এটা হচ্ছে ডেরিভেটিভ। আচ্ছা, তো লেফট ডেরিভেটিভ এবং রাইট ডেরিভেটিভ আমরা পেলাম, সুতরাং একবার গ্রেটার দ্যান একবার লেস দ্যান, কিন্তু আমরা জানি x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু fx ফাংশন অন্তরীকরণ যোগ্য হবে যদি l f প্রাইম a ইকুয়াল টু 0 রাইট a প্রাইম a ইকুয়াল টু 0 হয়। তাহলে আবার আমাদের এখানে বোধহয় কিছু একটা ঢুকে গেছে, স্লাইড গুলো কিভাবে করেছি, তাহলে এটা হলো ইকুয়েশন নাম্বার 1 গেল। এবার ইকুয়েশন 2 তে যাও, ইকুয়েশন 2 তে যাও, আমরা এখানে ইকুয়েশন 2 আবার যদি x ইকুয়াল টু y ইকুয়াল টু ফাংশন লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান থাকে তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল 0, h গ্রেটার দ্যান 0 একবার, h লেস দ্যান 0। এখানে আমরা h দ্বারা ভাগ করব, এখানে একটা স্লাইডের উপরে উঠে গেছে, আমাদেরকে আবার মূল ইয়েতে যেতে হবে, আমাদেরকে যেতে হবে ওয়ার্ড ফাইলে যেতে হবে। এই যে ওয়ার্ড ফাইলটা দেখো, তাহলে আমরা বুঝবো। এই যে লঘিষ্ঠ মান ঘনিষ্ঠ মানের প্রয়োজনীয় শর্ত, এই যে এটা হচ্ছে এই, আমরা এখানে চলে আসি, এখানে অস্পষ্ট হয়ে গেছে, তাহলে এত ইকুয়াল টু 0, লেফট এ প্রাইম গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এত লেস দ্যান ইকুয়াল টু 0। কিন্তু আমরা জানি x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু fx ফাংশন অন্তরীকরণ যোগ্য হলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভটা সমান হবে। তার মানে এই ছিল আমাদের ইকুয়েশন নাম্বার 1। এরপরে দেখো যে আবার যদি x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু fx ফাংশনের লঘিষ্ঠ মান হয় তবে এত গ্রেটার দ্যান 0, অর্থাৎ আমরা ডেরিভেটিভটা যখন গ্রেটার দ্যান হয় তখন হয় মিনিমাম, ডেরিভেটিভটা যখন লেস দ্যান হয় তখন হয় ম্যাক্সিমাম। আমরা সেই কথাটি লিখছি কিনা দেখো, একটু ভালো করে দেখো, এখানে লিখেছি আমরা এই যে লেস দ্যান, এই যে লেস দ্যান, এই ম্যাক্সিমামের জন্য হবে লেস দ্যান, এই যে ম্যাক্সিমামের জন্য লেস দ্যান হবে, আর মিনিমামের জন্য হবে, এই যে মিনিমামের জন্য x ইকুয়াল টু a বিন্দুতে মিনিমামের জন্য হবে গ্রেটার দ্যান, যখন h গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর h লেস দ্যান ইকুয়াল টু 0। তাহলে আমরা ইয়েতে পাচ্ছি যে আমাদের এখানে ফাংশনটি পাচ্ছি যে দুটো কেস পেয়েছি আমরা, সেই দুটো কেসের জন্য আমরা দুটি আলোচনা করব। আচ্ছা শোনো, তাহলে আমরা এখানে বলছিলাম যে ম্যাক্সিমাম মানের জন্য মিনিমাম মানের লঘিষ্ঠ মানের জন্য এটা হবে গ্রেটার দ্যান 0। তাহলে এইটাকে আমরা দুটো কেস আলোচনা করতে পারবো, একটা লেস দ্যান 0 আর একটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এটাকে আমরা h দ্বারা ভাগ করব, h দ্বারা ভাগ করলে আমরা এখানে
এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট হবে, এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ হবে, আর এটা হবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটা হবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে লেফট হ্যান্ড এটা লেস দ্যান ইকুয়াল টু 0 হবে, আর এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু। তো দুটোকে যদি আমরা একত্র করি তাহলে আমাদের কি হবে, y ইকুয়াল টু ফাংশনটি অন্তরীকরণযোগ্য হবে, তখন এই দুটো সমান হবে, তো এটা 0 হবে আর কি। তো আমরা ইকুয়েশন 1 এ কি পেয়েছি দেখো, f প্রাইম a ইকুয়াল টু 0 পেয়েছি। এই যে ইকুয়েশন 1 হচ্ছে f প্রাইম a ইকুয়াল টু 0। তাহলে ইকুয়েশন 2 তেও আমরা ঠিক একই জিনিস পাচ্ছি f প্রাইম। তাহলে 1 এবং 2 হতে আমরা পাচ্ছি যে f প্রাইম a ইকুয়াল টু 0। অর্থাৎ কোন বিন্দুতে y ইকুয়াল টু fx ফাংশন অন্তরীকরণ যোগ্য হবে যদি ওই বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকে, তবে প্রয়োজনীয় শর্ত হবে x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম মানের শর্ত। এখন আমরা যেখানে চলে যাব আমাদের স্লাইডে চলে যাই, স্লাইড ছাড়া পড়ানো সুন্দর লাগে না। আমরা যদি ভুল ভ্রান্তি হয় তাহলে আমরা আমাদের ফাইলে চলে যাব। আচ্ছা, তাহলে এখানে দেখো স্লাইডে আমরা যে এই হচ্ছে যে আমাদের ওয়ার্কিং রুলটাকে আমরা এখানে নিয়ে আসছি একত্রে। আমরা অঙ্কটা কিভাবে করব, আমাদের অঙ্কগুলো করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, 1 নাম্বার হচ্ছে dy বাই dx বের করতে হবে। 2 নাম্বার হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার বের করতে হবে। 3 নাম্বার হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম মানের জন্য, একটু আগে যেই সূত্রটি আমরা প্রমাণ করলাম, ম্যাক্সিমাম বা মিনিমাম মানের জন্য dy বাই dx 0 হবে। ম্যাক্সিমাম বা মিনিমাম মানের জন্য dy বাই dx আমাদের কি হবে, 0 হবে। ম্যাক্সিমাম বা মিনিমাম মানের জন্য dy বাই dx টা 0 হবে। আচ্ছা, তারপরে d স্কয়ার y বাই dx স্কয়ার এর মান বসালে dy বাই dx যদি আমরা 0 ধরি, এখান থেকে কিন্তু আমরা x এর মান পাবো। dy বাই dx টাকে 0 ধরলে আমরা এখান থেকে x এর মান পাবো। এই x এর মান পাওয়ার পরে ম্যাক্সিমাম বা মিনিমাম মানের জন্য dy বাই dx টাকে যখন 0 ধরবো তখন আমরা x এর মান পাবো। x এর মান পাওয়ার পরে d স্কয়ার y বাই dx স্কয়ার এর সেই মানটা বসাবো। সেই মানটা বসালে যদি সেই মানটি ধনাত্মক হয় তাহলে ফাংশনটি মিনিমাম মান পাওয়া যাবে, আর সেই মানটি যদি ঋণাত্মক হয় তাহলে ফাংশনটির ম্যাক্সিমাম মান পাওয়া যাবে। আর 4 নম্বরে গিয়ে ধরো যে ম্যাক্সিমাম মান হচ্ছে 24, অর্থাৎ গ্রেটার দ্যান হয়েছে, মনে করো যে d স্কয়ার y বাই dx স্কয়ার মান হচ্ছে 24, দিস ইজ নট ম্যাক্সিমাম ভ্যালু। যেই বিন্দুতে d স্কয়ার y বাই dx স্কয়ার এর মান 24 হয়েছে, যে বিন্দুতে d স্কয়ার y বাই dx স্কয়ার এর মান 24 হয়েছে, সেই বিন্দুতে গিয়ে ফাংশনটির মান বের করতে হবে, এবং সেটা 24 অবশ্যই নাও হতে পারে, হবেই না 24, অন্য কিছু হবে। তো আমরা এখানে ফাইনালি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো ওয়ার্কিং রুল হলো, প্রথমে তুমি ফাংশনটিকে ডেরিভেটিভ বের করবা, আর ডেরিভেটিভের প্রয়োজনীয় শর্ত হচ্ছে dy বাই dx ইকুয়াল টু 0 হবে। dy বাই dx ইকুয়াল টু 0 বের করার পরে আমরা x এর মান পাবো, অর্থাৎ dy বাই dx কে যখন আমরা 0 ধরবো সেখান থেকে x এর মান পাবো। x এর একটা দুটা না, অনেক সময় দুইটা তিনটা মানও পেতে পারি। সেই প্রত্যেকটি মান d স্কয়ার y বাই dx স্কয়ারে বসাবা। বসানোর পরে যদি ধনাত্মক হয় তাহলে মিনিমাম মান, যদি ঋণাত্মক হয় তাহলে ম্যাক্সিমাম মান। যেই বিন্দুর জন্য মিনিমাম অথবা ম্যাক্সিমাম মান পাওয়া যাবে সেই বিন্দুটির মান মূল ফাংশনে বসাতে হবে, যেই ফাংশনটি আমাদের দেয়া থাকে। আমি আবার বলছি, যে বিন্দুর জন্য ম্যাক্সিমাম বা মিনিমাম মান পাওয়া যাবে সেই বিন্দুটি আমার মূল ফাংশনে বসাতে হবে। মূল ফাংশনে বসালে আমরা ফাংশনটির মান পেয়ে যাব। ওকে, এখন আমরা দুই একটি অঙ্ক একটু দেখি। দেখো এখানে কি আছে, একটা ছোট্ট একটা উদাহরণ। কোন কোন ব্যবধিতে এত ফাংশনটি হ্রাস বা বৃদ্ধি পায়, কোন কোন ব্যবধিতে এত ফাংশনটি হ্রাস বা বৃদ্ধি পায়। তো এখানে দেখো একটি ফাংশন দেয়া আছে 5 + 12x - x3।
এর ফাংশন দেয়া আছে, এটাকে একবার ডেরিভেটিভ করে রাখো f প্রাইম x 12 মাইনাস হবে 3x স্কয়ার। তো ম্যাক্সিমাম বা মিনিমামের জন্য আমরা জানি dy বাই dx ইকুয়াল টু 0, যে আমাদের প্রথম কেস হলো dy বাই dx বের করতে হবে, dy বাই dx কে শূন্য ধরতে হবে, d স্কয়ার y বাই dx স্কয়ার বের করতে হবে। তো এটা ম্যাক্সিমাম মিনিমাম বের করতে বলে নাই, এটা হচ্ছে কোন বিন্দুতে হ্রাস আর কোন বিন্দুতে বৃদ্ধি পায়। তো হ্রাস বৃদ্ধি পাওয়াটা জন্য আমরা একটু আমাদের একটা থিওরি আছে, কোন জায়গাতে আমরা সেটা আমরা বোধহয় এখানে নাই, আমরা বলছি হ্রাস কখন পাবে। এটা আমাদের একদম প্রথম স্লাইডটা দেখো, একদম প্রথম স্লাইড, এই যে হ্রাস বা বৃদ্ধি পায়, এই বলছে এই যে ক্রমবর্ধমান, আমাদের প্রথম স্লাইডটা, যে x ইকুয়াল টু a বিন্দুতে y ইকুয়াল টু fx ফাংশন ক্রমবর্ধমান হবে যদি লিমিট h টেন্ডস টু 0 প্লাস গ্রেটার দ্যান হলে ক্রমবর্ধমান হবে, অথবা লেফট রাইট হ্যান্ড লিমিটটা যদি বড় হয়, আরো বড় দিকে যায় সেটা, আর লেফট হ্যান্ড লিমিটটা যদি আরো ছোট দিকে যায় তখন সেটা হবে আমাদের ক্রমবর্ধমান ফাংশন। দেখো এই যে এখানে x এর মান বসাও, x এর মান বসালে x এর মান যতই বাড়াও ফাংশনের মান ততই বাড়বে, ফাংশনের মান, তাহলে এটা একটা ক্রমবর্ধমান ফাংশন। কিন্তু এখানে আসো, ক্রমবর্ধমান ফাংশন হচ্ছে কি y ইকুয়াল টু fx ফাংশনের x এর যে মানের জন্য ফাংশনটি ক্রমেই বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে ক্রমবর্ধমান। আর যদি ক্রমে হ্রাস পায় তাহলে সেটা ক্রম হ্রাসমান ফাংশন। একদম সহজ কথা, এই ম্যাথমেটিক্যালি এই কথাটি তোমার যদি পরীক্ষা হলে বুঝতে অসুবিধা হয়, লিখতে মনে না থাকে, তাহলে আমি যেটা বললাম তুমি এটা ফাংশন দিয়ে দিবা, y ইকুয়াল টু x, এটাও একটা ক্রমবর্ধমান ফাংশন। x এর মান তুমি যতই বাড়াও y এর মান কিন্তু বাড়তে থাকবে, কিন্তু 1/x যখন x এর মান যতই বাড়াও y এর মানটা কমতে থাকে, তাহলে এটা হ্রাসমান ফাংশন। একদম সিম্পল কথা। তো আমাদের যে প্রশ্নটি ছিল আজকে, যে অঙ্কটি নিয়ে আমরা এখন প্রথম এক্সাম্পলটি নিয়ে আমরা আলোচনা করছি, সেটি হচ্ছে যে কোন কোন ব্যবধিতে fx ইকুয়াল টু দিস ফাংশনটি বৃদ্ধি পায়। এখন আগে আমাকে ব্যবধিগুলো বের করতে হবে। ব্যবধিগুলো বের করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে যে আমাকে প্রথমে ডেরিভেটিভ বের করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ, এবং ম্যাক্সিমাম বা মিনিমাম মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরতে হবে। 0 ধরলে সেখান থেকে আমরা x এর মান পাবো। x এর মান পাওয়ার পরে x এর যেই কয়টি মান পাবো সেই কয়টি মানকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা কতগুলো রেঞ্জে ভাগ করে নেব। আমাদের দেখো একটু আরেক মুখে না বলে একটু অঙ্কে যাই। fx হচ্ছে 5 প্লাস 12x মাইনাস x, ওকে, ফার্স্ট ডেরিভেটিভ, অর্থাৎ একবার ডেরিভেটিভ করব f প্রাইম x 12x মাইনাস x 3x স্কয়ার। ম্যাক্সিমাম বা মিনিমাম মানের জন্য dy বাই dx হচ্ছে 0, তাহলে this equal to 0 ধরলে আমরা পাবো x equal to 2 এবং মাইনাস 2। তার মানে কি আমাদের এখানে সীমানাগুলো আমরা পেয়ে গেলাম, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 2, মাইনাস 2 থেকে 2, 2 থেকে ইনফিনিটি, আমরা এরকমই সীমানাগুলো পাবো। দেখো x equal to মাইনাস 2 বিন্দুতে f প্রাইম x equal to 0 এবং বিন্দুগুলির সকল বাস্তব সংখ্যাকে দেখো, এই যে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 2, মাইনাস 2 থেকে 2, 2 থেকে ইনফিনিটি ব্যবধিতে বিভক্ত করে। সুতরাং এত ব্যবধিতে, এই যে এত ব্যবধিতে f প্রাইম x এর মান কত বলেছি, ধরো মাইনাস 2, x এর মান যদি মাইনাস 2 ধরো, মাইনাস 2 ধরলে এই f প্রাইম x টা ঋণাত্মক হয়ে যাচ্ছে, যেখানে ঋণাত্মক আছে এটা ঋণাত্মক হয়ে যাচ্ছে। তো ঋণাত্মক হয়ে গেলে আমাদের শর্তটা হচ্ছে যে f প্রাইম x যদি ঋণাত্মক হয় তাহলে আমরা এত ব্যবধিতে ফাংশনটি হ্রাস পাই। ওই যে dy বাই dx ফার্স্ট ডেরিভেটিভটা যদি ঋণাত্মক হয় তাহলে ফাংশনটি নিচের দিকে যাচ্ছে, মানে হ্রাস পাচ্ছে, আর যদি ফার্স্ট ডেরিভেটিভটা যদি বাড়ে তাহলে ফাংশনটি উপর দিকে যাচ্ছে। একদম সহজ কথা, মানে এত সহজ যে সাধারণ একটি কথা মনে রাখলেই তোমরা অঙ্কটি করতে পারবে। তাহলে আমরা বললাম যে এত লেস দ্যান 0 যেহেতু 0, তাহলে সুতরাং এত ব্যবধিতে ফাংশনটি হ্রাস পায়। আবার
এত ব্যবধিতে এটা হচ্ছে গ্রেটার দ্যান 0, যে 2 তো 2 থেকে -2 থেকে +2, ধরো যে আমি এখানে -2, তো -2 দিলে মাইনাস নিচে প্লাস হয়ে যাচ্ছে। আর এখানে যদি আমরা -2 দিই, +2 দিই, +2 দিলেও আমাদের এটা 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 ইয়ে হয়ে যাচ্ছে, না সরি, এখানে হচ্ছে যে -2 থেকে, অর্থাৎ 2 এর চেয়ে ছোট দিতে হবে। 2 এর চেয়ে ঠিক 2 দেয়া যাবে না, 2 এর থেকে ছোট যাই দাও না কেন, এই ফাংশনটির মান গ্রেটার দ্যান হচ্ছে। তো গ্রেটার দ্যান হলে এটা হচ্ছে লেস দ্যান হলে হ্রাস পাচ্ছে, আর গ্রেটার দ্যান হলে বৃদ্ধি পাচ্ছে। আবার দেখো 2 টু ইনফিনিটি ব্যবধিতে কি হচ্ছে, 2 এর চেয়ে বড় যে কোনো একটা মান দাও, 2 এর চেয়ে বড় যে কোনো একটা মান দিলে এই মানটা কিন্তু হয়ে যাচ্ছে, 2 এর চেয়ে বড় যে কোনো একটা মান দিলে এই মানটা ঋণাত্মক হয়ে যাচ্ছে। এই যে 2 এর চেয়ে বড় যে কোনো মান দিলে 2 দেয়া যাবে না, 0 হয়ে যাবে। 2 এর চেয়ে বড় মনে করি এটা 3 দিলে, বা 2.5 দিলে, অর্থাৎ 2 এর চেয়ে বড় দেওয়ার পরে এই রাশিটি কিন্তু ধনাত্মক হয়ে যাচ্ছে, এই রাশি। তো এই রাশিটি ধনাত্মক কিন্তু এখানে একটা -3 আছে, সুতরাং এটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, এটা ঋণাত্মক হয়ে যাচ্ছে। সুতরাং আমরা পাচ্ছি যে -2 টু ইনফিনিটি ব্যবধিতে ফাংশনটি হ্রাস পায়। অর্থাৎ এখানে আমার প্রশ্নটি হচ্ছে কোন ব্যবধিতে ফাংশনটি হ্রাস পায় এবং কোন কোন ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পায়। কোন কোন ব্যবধিতে ফাংশনটি হ্রাস পায় এবং কোন কোন ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পায়, আমরা সেই কথাটি এই অঙ্কটিতে দেখালাম। আমাদের মূল অঙ্কে চলে যাচ্ছি, আরেকটা ছোট্ট একটা উদাহরণ দেখাচ্ছি। 2 নাম্বার দেখো, x টু দি পাওয়ার x ফাংশনটির ন্যূনতম মান নির্ণয় করো। তো ন্যূনতম মান অর্থাৎ মিনিমাম ভ্যালু, শুধু মিনিমামটা বের করতে বলেছি। আমরা যেহেতু প্রথমেই দুই একটা অঙ্ক করতেছি, যে ম্যাক্সিমাম এবং মিনিমাম নিয়ে দুই একটা অঙ্ক করতেছি, তো সেক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হলো আমরা dy বাই dx টা বের করব, ds স্কয়ার y বাই dx স্কয়ার বের করব, ফার্স্ট ডেরিভেটিভ বের করব এবং সেকেন্ড ডেরিভেটিভ বের করব, ফার্স্ট ডেরিভেটিভ বের করব এবং সেকেন্ড ডেরিভেটিভ বের করব। তো ফার্স্ট ডেরিভেটিভ বের করো, এটা, হ্যাঁ, এটাকে আমরা জাস্ট ডেরিভেটিভ বের করলাম, আর এটা সেকেন্ড ডেরিভেটিভ বের করলাম। এখানে ডেরিভেটিভ আশা করি ভুল হয় নাই। তো আমরা তো necessary and sufficient condition for maximum or minimum value dy by dx equal to 0, তো dy by dx equal to 0 ধরলাম, dy by dx equal to 0 ধরলাম, dy by dx equal to 0 ধরার পরে ম্যানেজ, আচ্ছা, dy by dx equal to যখন আমরা 0 ধরবো তখন এখান থেকে আমরা x এর মান পাবো 1/e। তো x equal to 1/e এর জন্য এটা গ্রেটার দ্যান 0, তার মানে মিনিমাম মান, যেহেতু আমাকে বলছে ন্যূনতম মান, মিনিমামটা বের করার জন্য, তাহলে এটা হচ্ছে গ্রেটার দ্যান 0, সুতরাং x equal to এত ফাংশনের ন্যূনতম মান বিদ্যমান, যেখানে ন্যূনতম মান সমান fx, ওই যে মূল ফাংশনের মান বসাতে, fx equal to x to the power x, তার মানে এখানে কি একটা বেশি আসছে, একটা সম্ভবত বেশি আসছে আমাদের এখানে। আমি একটু মূল ফাংশনে চলে যাচ্ছি, আমাদের এখানে এটা সম্ভবত, হ্যাঁ, এটা হলো 1/e টু দি পাওয়ার 1/, এখানে একটা ই বেশি আসছে। আমরা দেখো যদি আমরা ইয়েতে যাই, আমাদের ওয়ার্ড ফাইলে যদি চলে যাই, আমরা সাথে সাথে এটা দেখা দিতে পারবো। ওয়ার্ড ফাইলে দেখো আমাদের এটা কত নাম্বার অঙ্ক ছিল, এই যে এই অঙ্কটি, এখানে আমাদের আসলে মানটি হবে এটি, মানটি হবে এটা। এই যে আমরা ওয়ার্ড ফাইল দেখাচ্ছি, এত ফাংশন ন্যূনতম মান এত। ওয়ার্ড ফাইলে দেখালে আমাদেরকে বেশি দেখানো যায় না, তারপরও খারাপ না। ওয়ার্ড ফাইলে যদি আমরা অঙ্কগুলো দেখাতে যাই, তাহলে একটা সুবিধা হলো যে সেক্ষেত্রে আমরা ওয়ার্ড ফাইলে যদি আমরা দেখাতে যাই, সুবিধা হলো আমরা কোনো ভুল ভ্রান্তি হলে সাথে সাথে ঠিক করতে পারি। কিন্তু স্লাইডে গেলে সেই ভুলগুলো আমাদের তাৎক্ষণিক ঠিক করা যায় না, বা আমি হয়তো পারিনি, স্লাইডে সেগুলো করা যায়। তাহলে এখন যে সকল বিন্দুতে এত এর মান হ্রাস বা বৃদ্ধি পায় সেই সকল ব্যবধি নির্ণয় করো। দেখো এখানে আমরা আরেকটা ইয়ে দেখাচ্ছি, যে আমাদের যে সকল বিন্দুতে মানগুলো হ্রাস বা বৃদ্ধি পায় সেটা দেখো। আমরা এখানে একটা ফাংশন দিয়েছি x³ - 3x + 5। তো এইখানে আমাদের কি কাজ করতে হবে, আমরা হাতের আঙ্গুলে যদি আমরা গুনে ফেলি, প্রথম কাজ হচ্ছে আমরা dy by dx বের করব, dy by dx equal to 0 ধরবো,
শূন্য ধরার পরে আমরা এক্স এর মান পাবো। এক্স এর মানকে আমাদের রিয়েল ব্যবধিতে নিয়ে আসতে হবে, রিয়েল নাম্বারের ব্যবধিতে। তো রিয়েল নাম্বারের ব্যবধিতে কিভাবে আনবো সেটা আমরা আগের অঙ্কেও দেখিয়েছি, এখন যে অঙ্কটি আছে এটিতেও আমরা সেটা দেখাবো। দেখো আমরা যে কথাটি বলেছি fx equal to this, তাহলে আমরা যেহেতু আমরা এখন আবার ওয়ার্ড ফাইলে চলে আসছি, আমাদেরকে এখন 3 লাইনের বেশি দেখানো যাবে না, 3-4 লাইন 5 লাইনের বেশি দেখানো যাবে না। যে উই আর গিভেন fx equal to হচ্ছে x কিউব মাইনাস 3x প্লাস, তাহলে ফার্স্ট ডেরিভেটিভটা আমাদের ভুল দেখছো। এখানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভটা হচ্ছে এখানে হবে কত 3x স্কয়ার, কোন প্রশ্ন এটাতে x কিউব প্লাস 3x স্কয়ার, জাস্ট আমরা একটু দেখে নিচ্ছি, মনে হচ্ছে আমাদের এই অঙ্কটি লিখতে সম্ভবত ভুল লিখে ফেলছি। কিউব আমাদের প্রশ্নটি হলো x প্লাস 1 x মাইনাস 1 x প্লাস 1 x মাইনাস 1, এর দ্বিতীয় অঙ্কটি আমরা কি লিখেছি, যে এখানে ভুল হয়েছে। তাহলে আমাদের এই লাইনটি হবে যে x কিউব মাইনাস 3x, x কিউব মাইনাস 3x প্লাস 5, তাহলে f প্রাইম x ইকুয়াল টু হবে আমাদের এখানে হবে 3x স্কয়ার, এখানে কারেকশন করে দিচ্ছি, আমাদের হবে 3x স্কয়ার, আমাদের কারেকশন করার সুবিধা 3x স্কয়ার মাইনাস হয়ে যাবে কি 3x স্কয়ার মাইনাস হবে 3, আর 3x স্কয়ার মাইনাস প্লাস হবে 0, আমাদের এখানে প্রিন্টিং এ ভুল আছে। তাহলে আমাদের 3x স্কয়ার মাইনাস 3 হবে, এখান থেকে যদি আমরা 3 টা কমন নিই x প্লাস 1 ওকে, এই সুবিধাটা আমরা এখানে পাচ্ছি ওয়ার্ড ফাইলে যদি আমরা ক্লাসটা নিতে পারি। ওয়ার্ড ফাইলে নিতে পারলে আমরা পড়াতে গেলে আমরা দেখব যে কোনো মান যদি ভুল থাকে আমরা সেটা কারেকশন করে তোমাদেরকে সাথে সাথে দিয়ে দিতে পারবো। তাহলে fx ইকুয়াল টু হচ্ছে x কিউব মাইনাস 5x প্লাস 5, সুতরাং f প্রাইম x ইকুয়াল টু 3x স্কয়ার মাইনাস 3, তাহলে 3 ইনটু x প্লাস 1x মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু 1 বা মাইনাস 1 এর জন্য f প্রাইম x ইকুয়াল টু আমরা 0 পেলাম। ওকে, তো 0 পাওয়ার পরে আমরা কি পেলাম, এখন এটাকে আমরা লিমিট গুলাতে নিয়ে নেব। এখানে লিমিট গুলো দেখে পারো কিনা তোমরা বলতে, 0 মাইনাস ইনফিনিটি থেকে আসবে -1, -1 থেকে আসবে 1, 1 থেকে আসবে ইনফিনিটি, অর্থাৎ দুটো পয়েন্ট হলে তিনটি রেঞ্জ হবে, তিনটি পয়েন্ট হলে চারটি রেঞ্জ হবে। এই কথাটি আমাদের মনে রাখতে হবে, যতগুলো পয়েন্ট হবে রেঞ্জের সংখ্যা একটু বেশি হবে, কারণ আমরা একদম রিয়েল নাম্বার মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটিতে আমরা চলে যাব। তো সেই কারণে এক্স এর বাস্তব সংখ্যাকে আমরা এই যে দেখো এই মাইনাস ইনফিনিটি টু -1, এই যে মাইনাস ইনফিনিটি, এখানে -1টাকে আগে এনে লিখো, আগে এনে লিখলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এখানে আমাদের -1টাকে যদি আমরা আগে লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো -1 এটা আমরা এইভাবে দিয়ে দিলাম যে -1 অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে -1 একটা রেঞ্জ, আরেকটা হলো -1 থেকে 1 আরেকটা রেঞ্জ, আরেকটা হবে 1 থেকে ইনফিনিটি। এগুলো অল রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের তিনটি রেঞ্জের মানে যতগুলো রেঞ্জ হয় ততগুলো রেঞ্জে আমরা এটাকে ভাগ করে নিই। ততগুলো রেঞ্জে আমরা ভাগ করে নেওয়ার পরে এই যে বিভক্ত করি, বিভক্ত করার পরে আমাদেরকে কি করতে হবে, এখন এই রেঞ্জে কোন রেঞ্জে এটা ধনাত্মক কোন রেঞ্জে ঋণাত্মক আমরা সেটা চেক করি। দেখো যে এখন সংখ্যাকে বিভক্ত করি, এরপরে বলছে মাইনাস ইনফিনিটি টু -1, -1 এর চেয়ে ছোট কত, -1 এর চেয়ে ছোট মনে করো আমরা -2 দিলাম, -1 এর চেয়ে ছোট আমাকে -2 দিতে হবে। তো এটা যদি আমি -2 দিই এটা থাকবে মাইনাস, -1 এর চেয়ে ছোট, -1 এর চেয়ে ছোট দিব আমরা x এর মান, তাহলে এই মানটা ঋণাত্মক হচ্ছে। আমরা কি বলেছি দেখো, এত ব্যবধিত এত গ্রেটার দ্যান 0 হচ্ছে, x এর মান হ্যাঁ -1 এর চেয়ে ছোট, ধরো -2 দিলাম, তাহলে এটা ঋণাত্মক হয়ে যাবে। এই যে এইটা ধনাত্মক, এটা ঋণাত্মক, এটাও ঋণাত্মক, তাহলে ধনাত্মক হয়ে যাবে। সুতরাং এত ব্যবধিত ফাংশনটি ধনাত্মক, তো ধনাত্মক হলে বৃদ্ধি পাবে। এখানে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, ফার্স্ট সেকেন্ড ডেরিভেটিভ যদি সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দ্যান জিনিস হলে
ম্যাক্সিমাম মান পাওয়া আর বৃদ্ধি পাওয়া এক। ম্যাক্সিমাম মানের ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভটা গ্রেটার দেন 0 হলে মিনিমাম মান, আর সেকেন্ড ডেরিভেটিভটা লেস দেন 0 হলে ম্যাক্সিমাম মান। ফার্স্ট ডেরিভেটিভটা গ্রেটার দেন যদি হয় তাহলে ক্রম বৃদ্ধি পায়, আর ফার্স্ট ডেরিভেটিভটা যদি লেস দেন হয় তাহলে ক্রম হ্রাস পায়। তাহলে এত ব্যবধিতে ফাংশনটি বৃদ্ধি পাচ্ছে। ওকে, এখন আমরা সেকেন্ড আবার এই ডেরিভেটিভ -1 থেকে 1, -1 এর চেয়ে বড়, আমরা -1 এর চেয়ে বড় কি দেব, ধরো 2 দিলাম, তাহলে এটা ধনাত্মক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমরা এখানে বলেছি যে -1 এবং 1 এর মাঝে, 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট কি দেব, -1 এর চেয়ে বড় ধরো 2 দিলাম, তাহলে এটা ধনাত্মক হচ্ছে। 1 এর চেয়ে ছোট ধরো হাফ দিলাম, তাহলে এটা ধনাত্মক হচ্ছে। তার মানে এইটাও ধনাত্মক, এইটাও ধনাত্মক। তার মানে কি এই সীমানাতে হয় -1 থেকে 1 ব্যবধি ঋণাত্মক হচ্ছে কেন, -1 এর চেয়ে x এর মান x এর মান হচ্ছে x গ্রেটার দ্যান -1, -1 এর চেয়ে বড় দিব আর 1 এর চেয়ে ছোট দিব। -1 থেকে বড় কত দেব, -1 থেকে 1 এর থেকে ছোট দিলে তো এটা ঋণাত্মক হয়ে যাবে, ঠিক আছে। তো 1 এর থেকে যদি ছোট দিই, 1 এর থেকে ছোট কত দেব, হাফ দেব, এটা ধনাত্মক থাকবে। আর -1 এর থেকে ছোট দিলে এটা ধনাত্মক হয়ে যাবে। দেখো কি হচ্ছে, এটা ঋণাত্মক হচ্ছে। আমরা এটা লিখলাম কিনা আমরা আরেকবার একটু দেখে নিচ্ছি। এটা হচ্ছে যে আমাদের এই অঙ্কটি যে -1 to 1 ব্যবধিতে ফাংশনটি ঋণাত্মক হচ্ছে। -1 থেকে 1, আমি বইতে দেখি, বারবার প্লেট চেঞ্জ করলে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। দেখো আমরা ধরবো -1 এর চেয়ে x এর মান -1 এর চেয়ে বড়, তো -1 এর চেয়ে বড় মানে আমরা 0 ধরো, মাইনাস হাফ না, -1 এর চেয়ে x -1 এর চেয়ে বড়, তো বড় ধরলে আমরা -2 ধরবো। -2 ধরলে কি হয় দেখো, -1 এর চেয়ে যদি বড় আমরা এখানে -2 ধরি x এর মান, -2 ধরলে এটা হচ্ছে ঋণাত্মক, এটা হচ্ছে ধনাত্মক, এইটাও ঋণাত্মক, এটাও ঋণাত্মক। -1 এর চেয়ে বড় ধরো -2, এটা ঋণাত্মক। -1 এর চেয়ে সরি 1 এর চেয়ে আমাদেরকে আবার ছোট ধরতে হবে, 1 এর চেয়ে ছোট ধরতে হবে। তো 1 এর চেয়ে ছোট, -1 এর চেয়ে বড়, আমরা একটু গ্রাফে চলে যাই। দেখো আমরা যদি এটা হচ্ছে -1 এর চেয়ে বড় আর 1 এর চেয়ে ছোট, এর মাঝে যদি আমরা একটা হলো যে -1 এর চেয়ে বড়, হ্যাঁ আমরা এখানে গন্ডগোল করতেছি, -1 এর চেয়ে বড় হইলো হাফ। তো আমরা যেই মানটাই নিই না কেন, এই মানটা হচ্ছে যে -1 এর চেয়ে বড় হলো, -1 এর চেয়ে ছোট হবে আমাদের এখানে। যাই হোক আমরা গন্ডগোল করে ফেলছি, আমাদের বইতে ঠিক আছে, আমরা বলতে ভুল বলে ফেলছি। এটা -1 এর চেয়ে যদি আমরা বড় কিছু নিই তাহলে এটা গ্রেটার দ্যান 0 হবে, গ্রেটার দ্যান 0 হলে বৃদ্ধি পাবে। ওকে, আর এটা লেস দ্যান 0 হবে। x এর মান যদি -1 এবং সোজা কথা -1 এর থেকে হবে আমাদের এটা বড়, তো -1 এর থেকে বড় কোনটা, হাফ ধরে, -1 এর চেয়ে বড় মনে করো একেবারে আমরা 0ই ধরতে পারো। তো আমরা যদি এটাকে যদি 0 ধরে আর 1 এর চেয়ে ছোট ধরো হাফ ধরলাম, আমরা x এর মান হাফ ধরলে কি হবে, আমরা গন্ডগোল করে বলছি, এখানে হাফ ধরো এটা প্লাস, এখানে হাফ ধরো এটা মাইনাস। এবার আমরা বুঝতে পেরেছি। এটা একটা গ্রাফ অঙ্কন করে দেখো, যে এখানে আমরা একটা সরল রেখাতে আমরা একটা গ্রাফ অঙ্কন করি, তাহলে বোঝা যাবে যে বড় 1 এর চেয়ে -1 এর চেয়ে বড় হলে ধরলাম যে আমরা একটা ধরলাম যে প্লাস হাফ, আর একটা ধরলাম -1 এর চেয়ে বড় একটা মাইনাস হাফ আর একটা প্লাস হাফ। তো এখানে যদি তুমি মাইনাস হাফ দাও, মাইনাস হাফ দিলে এটা মাইনাস, আর এখানে যদি হাফ দাও এটা প্লাস, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক, এটা হচ্ছে, ঠিক আছে। এবার ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে ঋণাত্মক, এই সীমানার মধ্যে এটা হচ্ছে ঋণাত্মক। তো ঋণাত্মক হলে বৃদ্ধি হ্রাস পাবে, যে হ্রাস পাবে। আবার যখন 1 থেকে ইনফিনিটিতে যাব, 1 থেকে যখন ইনফিনিটিতে যাব, আমরা এখানে একটা গ্রাফ দিলে তোমরা ভালো বুঝবা। তো 1 থেকে যখন ইনফিনিটিতে যাব তখন ফাংশনের মান কি হচ্ছে, 1 এর চেয়ে আমি বড় দেব, 1 এর চেয়ে বড় দেব। তো 1 এর চেয়ে বড় যেই মানটাই দিই না কেন, হ্যাঁ
1 এর চেয়ে বড় যেই মানটা দিই না কেন এই ফাংশনটির মান হবে কয় 1 এর চেয়ে বড় যেই মানটি দিই না কেন এই ফাংশনটির মান হবে ধনাত্মক 1 এর চেয়ে বড় ধরো 2 দিলাম তাহলে এটা ধনাত্মক হবে দেখো এই যে এখানে হবে গ্রেটার দ্যান 0 এত গ্রেটার দ্যান 0 সুতরাং এই ব্যবহৃত ফাংশনটি বৃদ্ধি তো আজকে আমরা এই পর্যন্ত থাকবে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা 4 নাম্বার থেকে শুরু করব এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা 4 থেকে শুরু করতে হবে তো আশা করছি যে তোমরা আজকের ক্লাসটিতে আমাদের একটু সমস্যা হয়েছে যে কতক্ষণ আমরা ইয়েতে গেছি কতক্ষণ আমাদের এই যে ভুলগুলা আমরা যদি ওয়ার্ডের ক্লাসগুলো নিতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা সমস্যা নেই আমরা ওয়ার্ডেও রাখছি ক্লাসগুলো আমরা স্লাইডেও রাখছি স্লাইড দিয়ে দিলে অনেকগুলো লাইন একত্রে দেখানো যায় যেমন দেখো স্লাইডে আমরা অনেকগুলো জিনিস একত্রে ঢুকিয়েছি এই যে স্লাইডে আমরা অনেকগুলো লাইন একত্রে ঢোকানো যায় কিন্তু যখন আমরা ওয়ার্ডে যাব তখন এতগুলো লাইন দেখানো যায় না তো ওয়ার্ডে আরেকটা সুবিধা আছে যে ওয়ার্ডে গেলে আমাদের যদি কখনো ভুল থাকে আমরা তাৎক্ষণিক সেটা তোমাদেরকে পড়িয়ে দিতে পারি তো যাই হোক যেখানে যে সুবিধা হয় আমরা সেই সুবিধা অনুযায়ী তোমাদের ক্লাসগুলো নেব ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিরাপদে থাকো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি